এই ট্রাইব্যুনালে এই মামলাগুলো চলতে পারে কিনা। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালটা 1973-তে হয়েছে। এটা হচ্ছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল এবং এই ট্রাইব্যুনাল হওয়ার পেছনে একটা ইতিহাস আছে, যেটা আমাদের সংবিধানের 150 ধারা আর্টিকেল 150-এ এটা স্পষ্টভাবে বলা আছে কেন এই ট্রাইব্যুনালটা হয়েছিল। মূলত ওয়ারকে কেন্দ্র করে 1973-তে যে যুদ্ধ হয়েছিল, আমাদের যে 1971-এ যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের যে অপরাধী ছিল তাদেরকে বিচার করার জন্য এই ট্রাইব্যুনালটা গঠিত হয়েছিল। এবং এখন যে এই ট্রাইব্যুনালে যে এখন যে বিচারটা হচ্ছে সেটা হচ্ছে জুলাই আগস্ট। এটা হচ্ছে একটা পলিটিক্যাল কনফ্লিক্ট, এখানে কোনো ওয়ারের বিশেষত্ব নাই এবং কোনো ওয়ার নাই। এই একটাই প্রশ্ন ছিল, যে সেই কারণে আমরা এই অ্যাপ্লিকেশনটা এখানে নিয়ে এসেছি, এই ট্রাইব্যুনালের কনস্টিটিউশনটাকে চ্যালেঞ্জ করে। আর একটা বিষয় হচ্ছে যে এই ট্রাইব্যুনাল হচ্ছে, আমরা বলছি যে কোরাম নন জুডিস, অর্থাৎ এই ট্রাইব্যুনালে এই মামলা পরিচালনা করার কোনো ক্ষমতা নেই। কারণ আমাদের যে যারা আমাদের বিচারপতি আছেন, আমরা মনে করি আমাদের এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা যেটা বলতে চেয়েছি যে ওনারা হাইকোর্টের বিচারপতি, ওনাদেরকে হাইকোর্টেই থাকা উচিত, ওনাদের এখানে আসা উচিত না এবং ওনাদের এখানে এই বিচার করার কোনো এখতিয়ার ওনাদের নেই। আমরা অ্যাপ্লিকেশনে এই কথাটা বলেছি। না না, করা যাবে না। কারণ হচ্ছে বাধা হচ্ছে যে এটা হচ্ছে 1971 সালে যে আমাদের যে যুদ্ধ হয়েছিল, আমাদের যে সেই যুদ্ধের জন্য যারা অপরাধী ছিল তাদের বিরুদ্ধে এই ইয়েটা হয়েছিল, এই ট্রাইব্যুনালটা হয়েছিল 1973। এবং এটা আমাদের যে প্রথম সংবিধান, সেখানে সংবিধানের 61-62 অনুচ্ছেদে কিন্তু এই বিষয়গুলো বলা আছে যে এইটা করতে হবে। এবং আমাদের যে ডিক্লারেশন, আমাদের যে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সের যে ডিক্লারেশন 150 আর্টিকেল 150-এ, সেখানেও বলা আছে এই বিষয়গুলো, যে কিভাবে আমরা এই ডিক্লারেশনটা আসবে। এবং এখানে এটা পরিষ্কারভাবে এই বিষয়গুলো আমাদের কনস্টিটিউশনে বলা আছে। সুতরাং এটা নিয়ে আর কোনো প্রশ্ন আসা উচিত না যে এই যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে এই মামলাগুলো চলতে পারে। কারণ এটা হচ্ছে একটা পলিটিক্যাল বিষয় ছিল, এটা কোনো যুদ্ধ ছিল না, স্বাধীনতার যুদ্ধ ছিল না, এটা হচ্ছে একদম নিরেট একটা পলিটিক্যাল কনফ্লিক্ট। না, এটা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, এটা হচ্ছে যুদ্ধের একটা অফসোর্স। এটা হচ্ছে যেমন ধরেন একটা গাছের যে বিভিন্ন ডালপালা থাকে, ঠিক ওরকমই প্রায় এটা যুদ্ধ, ওয়ার থাকতে হবে। ওয়ার থাকলে ওয়ারের সময়ে যে আপনার যে জেনোসাইড হয়েছে, ওয়ারের সময়ে যে অ্যাবডাকশন হয়েছে, ওয়ারের সময় যে রেপ হয়েছে, এগুলো হচ্ছে মেইন যে কগনেট ল, যেটা মাদার ল হচ্ছে ওয়ারটা থাকতে হবে। এবং এই ট্রাইব্যুনালটা এই কারণে, আপনি যদি মনে করেন যে হ্যাঁ আলাদা করে আপনি বিচার করবেন, আমাদের দেশের যে প্রচলিত আইন আছে সেই আইনে কিন্তু অলরেডি এই বিষয়গুলো নিয়ে কিন্তু মামলা হয়েছে এবং মামলা কিন্তু চলমান। এবং এটা হচ্ছে আবার দ্বিতীয়বার কিন্তু এখানে আবার এসছে, এই একই অপরাধী নিয়ে আবার দ্বিতীয়বার এসছে। এবং শুধু তাই না, আপনারা যদি মনে করেন ওনারা আবার ট্রাইব্যুনাল করবেন, কিন্তু এই ট্রাইব্যুনালে হবে না। আইনের নিয়ম হচ্ছে, যে কোনো আইন যখন আপনি যে কোনো কোর্টে যখন আপনার বিরুদ্ধে একটি অ্যালিগেশন আসে, সেই কোর্টে আপনি যাবেন যে যদি আপনি মনে করেন যে আপনার এই কোর্টের সেটা অধিকার নাই, এখতিয়ার নাই, সেটা আপনি ওই কোর্টে যেয়ে বলতে পারেন। আমরা এই কারণেই এখানে এসে এটা বলেছি, যেহেতু এই কোর্ট আমার বিরুদ্ধে একটা অ্যালিগেশন নিয়ে এসেছে এবং আমাকে এখানে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে, সেই কারণে আমরা এই কোর্টে এসে বলেছি যে না, আপনার এই এখতিয়ার নেই। আমরা অবশ্যই উচ্চ আদালতে যাব যদি আমাদের পছন্দ মতো এখানে যদি দেখি যে না, এখানে আমরা যে অ্যাপ্লিকেশনটা করেছি, আমাদের অ্যাপ্লিকেশন যদি রিজেক্ট হয়, অবশ্যই আমরা উচ্চ আদালতে যাব। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আপনারাও কি তাই মনে করেন? আমি এবার আপনাদেরকে কিছু বলতে চাই এটা নিয়ে, প্রসিকিউশন নিয়ে। প্রসিকিউশন তো আপনি একটু, আমি বলতে দেন আপনি কোন পত্রিকা থেকে আসছেন? নিউজ 24। আচ্ছা, এবার আমি বলি, প্রসিকিউশন যে বলে না যে প্রেস ট্রায়াল, আপনারা আমাকে কয়দিন এখানে দেখেছেন? আপনারা এখানে আমাকে দেখেন না, এবং আমি কিন্তু এখানে আসতেও চাই না কখনো। আপনাদের অনুরোধের জন্য কিন্তু আমি এখানে এসেছি। উনি ওনার মনের মাধুরী মিশিয়ে উনি প্রসিকিউশন সবসময় এখানে বক্তব্য দেন। ওনার প্রথম বক্তব্য, বিভিন্ন রকমের বক্তব্য আছে। আমি আপনাদের কাছে একটা
একটা জবাব আমি আপনাদের কাছ থেকে আশা করব যে একজন যখন কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আসে, অভিযোগ তদন্ত হবে, চার্জশিট হবে, তারপরে সেটা বিচার হবে, তারপরে আপনি তাকে অভিযুক্ত হিসাবে দাবি করবেন। তার আগে তো আপনি তাকে অভিযুক্ত হিসাবে দাবি করতে পারেন না। কিন্তু প্রসিকিউশন কি করছে? মনের মাধুরী মিশিয়ে উনি এখানে বলতেছেন এই হয়েছে সেই হয়েছে। এই যে উনি এত হিউম্যান রাইটসের কথা বলেন, এখানে যে 3,000 পুলিশ মারা হয়েছে সেটা নিয়ে কি প্রসিকিউশন কোনো কথা বলে? তাদের কি হিউম্যান রাইটস নাই? তাদেরকে যখন পেটানো হয়েছে, ঝুলিয়ে রাখা হয়েছে, তাদের কি কোনো হিউম্যান রাইটস নাই? হ্যাঁ, এটা আমার তথ্য না, এটা হচ্ছে আমি জাতিসংঘের সনদের যে তথ্য যেটা সেখানেও আছে। এটা তো আপনাদেরই তথ্য, আপনাদের কাছ থেকেই আমি পেয়েছি, আপনাদের কাছ থেকেই পেয়েছি এই পত্রিকাটা। 3,000 হোক আর 2 জন হোক, মেরেছে তো সেই মারাটা যে উনি মেরেছেন, তাদের কি কোনো হিউম্যান রাইটস নাই? তাদের হিউম্যান রাইটস আছে কি না আছে বলেন? এই যে অনেক মানুষ, আর আরেকটা বিষয় আমি বলি, এই যে আরেকটা আমাদের যে গেজেট হয়েছে একটা, যে কতজন আমাদের লোক এখানে, কতজন ছাত্র মারা গেছে, এই গেজেটটা নিয়ে আমি একটা প্রশ্ন করে যেতে চাই আপনাদের কাছে। সেটা হচ্ছে যে এখানে আমি একটা লিস্ট পেয়েছি 800 সামথিং। এখন এই লিস্ট 876 বা কিছু, যারা ফিরে আসছে তাদের সাথে ইনক্লুড কিনা আমি জানি না, এটা নিয়ে একটু তদন্ত হওয়া উচিত। আর সেকেন্ডলি আরেকটা বিষয় হচ্ছে যে আমি এই যে রিপোর্টটা দেখেছি, সেখানে গেজেটে যেমন মারা গেছেন যিনি, ওনার বয়স কত বলা নাই, উনি ছাত্র কি, ওনার প্রফেশন কি বলা নাই, উনি কোন কারণে মারা গেছেন বলা নাই, ওনাকে কোন হসপিটালে উনি মারা গেছেন বলা নাই। সুতরাং এটা নিয়েও কিন্তু একটা বিতর্ক আমার মনে হয় ভবিষ্যতে আসবে, এটাও সঠিকভাবে হওয়া উচিত। দেখেন, যে কোনো মৃত্যুই কিন্তু অত্যন্ত দুঃখজনক, সঠিকভাবে সব কিছু হওয়া উচিত। আপনাদের অনেক ধন্যবাদ।